৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবেলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে সার্জিসের পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। কোটা আন্দোলনের জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াত ইসলামী। বিকেলের সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবেলা করবে সরকার। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ৪৫ বছর পর দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। তো সেই মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য দলে অন্য নামেও প্রচার করতে পারে। ৪৫ বছর পর হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সমন্বয়কদের আর নিরাপত্তার দরকার নেই জানিয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে যেতে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30 মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিবি হেফাজত থেকে বাসায় ফিরে পুলিশি ধরপাকড়ের বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি না করার কথা দেয়া হলেও সে কথা রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর আঘাত করা হয়েছে অভিযোগ করে সার্জিস লিখেন, সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়েছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সার্জিস লিখেছেন, ডিবি হেফাজতে নিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ হতাহত ন্যাক্কারজনক। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। অন্যায়ভাবে গুম করা, খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। অতি দ্রুত বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। আপনারা সবাই ঘর থেকে রাস্তায় নেমে আসুন। আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আচরণে সমীচীন জবাব দেওয়া হবে। আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষকরা যদি শুধু সমর্থন জানান যে হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তরবারির নিচে দাঁড়িয়ে তো আপনি তরবারির বিরুদ্ধে বিচার চাইতে পারেন না। যে এই গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপর অপরাজেয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু যেখানেই দেখা গেছে যে পিসফুল ইয়েটা ডিসরাপ্টেড হয়েছে বা জনজীবনে কোনো বা ট্রাফিক হোক বা একটা হয়তো বলা হয়েছে যে এই বাইরে যেতে পারবে না, সেখানে তারা যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে, সেইগুলোর ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়েছে। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না। আমাদের তৃতীয়বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে কয়েক দফায় পরীক্ষা পেছানো হয়। এখনও পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। জনপদের সময়ে আরও থাকছে। ভারী বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। কক্সবাজারে পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। দেখছেন জনপদের সময়। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় এ দুর্ভোগ কমছে না। এজন্য সিটি কর্পোরেশনকে দায়ী করলেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পানিবন্দী অন্তত 50,000-এর বেশি মানুষ। এখনও তলিয়ে আছে রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট। সুসংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 48 বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটিকে নাশকতার চেষ্টা করলে মোকাবেলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে সার্জিসের পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। এবং কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও কিছুক্ষণ পর ফিরছি। সঙ্গেই থাকুন সময়।